সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩জন বন্দী মুক্তি পেয়েছেন। রাজধানীর কচুক্ষেতে পদত্যাগকৃত সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমিয়েছিল স্বজনরা। হ্যালো, আমি এইচ.এম. সাইফুল্লাহ। শুরু করছি আজকের বিষয় যে এই বহুল প্রচলিত আয়নাঘরটি আসলে কি, কেন এতই প্রচলিত হয়ে বেরোচ্ছে মানুষের মুখে মুখে। বলা বাহুল্য যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নামই হচ্ছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থল অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। পদত্যাগকৃত সরকারের আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘরঘরিয়ে চলে ফ্যান। কাঁধের রাখা হতো ওই আয়নাঘরে 2024 সালে নিজ নির্বাচিত ও পদত্যাগকৃত সাবেক সরকারের আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা। পদত্যাগকৃত সরকারের শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশের 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে 203 জন এখনও গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদেরকে গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার ও জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। এই সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত পদত্যাগকৃত নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে, সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়। এছাড়াও বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী 2009 সালে এই সরকার গঠন হওয়ার পর থেকে পদত্যাগ পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় করা হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। 2019 সালের পর 6 আগস্ট 2024 সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা, তবে তাকে যে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি তিনি কল্পনাও করেননি।
মাইকেল চাকমা বলেন, ভেবেছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে মেরে ফেলবে। দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলেছেন, তার জীবনের এই প্রায় 5.5 বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ। কিছুটা সুসৎ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা। এতদিন কোথায় রাখা হয় মাইকেল চাকমাকে? মাইকেল চাকমা জানান, গত প্রায় 5.5 বছরের বেশি কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে। শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে, তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি। তবে যেভাবে একাকী বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার। অবিশ্বাস্যভাবে ছাড়া পাওয়া একজন বিবিসি সাংবাদিকের কাছে বন্দি জীবনের অভিজ্ঞতা জানান নাম মাইকেল চাকমা। তিনি বলেন আরও, যেভাবে তাকে রাখে এটা তো অত্যন্ত অমানবিক। এটা তো মানুষের বসবাসের জায়গা না, মানুষ এভাবে বাঁচে না। এটা তো কবরের মতো। গুহা আছে না গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না, কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না, ঠিক এই রকম। এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না, কোনো জানলা নেই, একদম কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না, শুধু চারদিকে দেয়াল। মানবাধিকার কর্মীরা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে একটি কমিশন গঠন করে দ্রুত পরিবারগুলোকে স্বজনদের হদিশ জানানো দরকার। নূর খান লিটন দীর্ঘদিন ধরে এসব গুমের ঘটনা নিয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন অপেক্ষা করার পর অনেকে অন্যত্র বিয়ে করেছেন, অনেকে আছেন যে ব্যাংকে টাকা তুলতে পারছেন না, আবার অনেকে আছেন সম্পত্তির ভাগ নিতে পারছেন না, নানান রকম জটিলতা তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি পরিবারকে এখনই স্পষ্টভাবে একটা কমিশন গঠন করে তদন্ত করে কি ঘটছে, তারা কোথায় আছে বা নেই, এই বিষয়গুলো চিহ্নিত করা দরকার। গুমের সঙ্গে জড়িতদের বিষয়ে মিস্টার খান বলেন, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা, কারণ তারা যত বড় অফিসারই হোক দুষ্কৃতিকারী। তবে আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায্য বিচারটা চাই। আগে যে অবস্থা ছিল যে কাউকে ধরে মেরে ফেলতো, বন্দি করে ফেলতো, জিজ্ঞাসাবাদের নামে নখ উঠাই দিত, এটা করতো ওটা করতো, নানা নির্যাতন করতো, আমরা চাই না তেমন ঘটনা ঘটুক। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, কী ঘটেছিল সেই ঘটনাগুলো প্রকাশিত হোক। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকায়েত হোসেনের সাক্ষাৎকার যখন নেওয়া হয়েছিল তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। পরে তার দপ্তর বদল হয়। তখন তিনি বিবিসিকে জানিয়েছিলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কে করছে, কিভাবে করছে, কখন করছে, এটা তো একটা বড় ধরনের ইনভেস্টিগেশন। আমার মনে হয় পরবর্তীতে ক্যাবিনেট নিশ্চয়ই এটা দেখবে, আলাপ করে একটা কমিশন করে সেই কমিশন খুঁজে বের করবে এটা। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতি কিছুটা ধৈর্য ধারণের আহ্বান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আয়নাঘর সম্পর্কে আপনাদের নতুন কিছু জানার সুযোগ হয়েছে এবং এই ভিডিওর মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের অবগত করেছে। আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও আপডেট পেতে পারেন। আপনারা কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও দেখতে চান বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।